আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা 25। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। একটা কাঠের চেয়ারে নাজা বসে আছে আধো অন্ধকার একটি ঘরে। ঘরটিকে হয়তো ঘর নয়, বরং কষাইখানা বললে ভালো হয়। ঘরটা জমাট বাঁধা ধুলো রক্তের এক মিশ্র ধাতব গন্ধে আচ্ছন্ন হয়ে আছে। জানালার ভাঙা ফাঁক দিয়ে এক ফালি রুগ্ন আলো এসে পড়েছে নাজারের সামনে টেবিলের মাঝখানটিতে। নাজার চোখ যখন পুরোপুরি খোলে, নেশার ঘোর কাটে, তখন প্রথম তার দৃষ্টি আটকে যায় টেবিলের উল্টো দিকে তার সামনে চেয়ারে বসে থাকা মানুষটার দিকে। তাকে দেখে এক নিমিষেই নাজারের দেহ মন স্থবিত নিপীড়নে কুয়াশায় ডুবে যায়। নাজারের সামনে বসে আছে ওসি ফারদিন। তাকে একটি কাঠের চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শুধু বাঁধা হয়নি, তাকে টেবিলের ওপর কার্যবিদ্ধ করে রাখা হয়েছে। ফারদিনের দুই হাতের কবজি ও তার নিচের স্থবিত ভেদ করে গেঁথে আছে দুটি জং ধরা মোটা খঞ্জর, যা টেবিলের পুরনো কাঠের ভেদ করে পর্যন্ত ঢুকে গেছে। তার হাত দুটো দেখে মনে হচ্ছে কোনো পশুর চামড়া টেনে পেরেক মেরে সাটা হয়েছে। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। টেবিলের কাঠের ওপর তৈরি হয়েছে জমাট রক্তের কালচে আস্তরণ। যন্ত্রণায় ফারদিনের কপাল বেয়ে ঘাম ঝরছে। ওর পেশিগুলো কাঁপছে, কিন্তু মুখ দিয়ে একটি শব্দ বের করছে না সে। কারণ ও জানে এই নরক থেকে বাঁচতে হলে এই নিবেদনতা বজায় রাখতে হবে। প্রতিটি গোঙানির শব্দ তার গলার ভেতর আটকে গিয়ে শ্বাসরোধ করছে। নাজা তার নিজের চেয়ারে বসে প্রথম স্থবির হয়ে গিয়েছিল। তারপর ফারদিনের হাতের দৃশ্যটা মস্তিষ্কে গেঁথে যেতেই সে এক তীব্র আর্তনাদে চেপে কোনো মতে চেয়ার ছেড়ে উঠে পড়ে। নাজারের মস্তিষ্ক কাজ করছে না। সব কেমন ধোঁয়াশা লাগছে। আবছা মনে পড়ছে ফজরের নামাজের পর সে রান্নাঘরে গিয়েছিল। সেখানে বিবিজান ছিলেন। আজ আলাদা একটা মায়া ছিল বিবিজনের আচরণে। নিজের হাতে 2 কাপ দুধ চা জাল দিয়েছিলেন। 1 কাপ নিজে খেয়েছেন, আর 1 কাপ পরম মমতার সাথে বাড়িয়ে দিয়েছেন নাজারের দিকে। নাজার অবাক হয়েছিল, ভেবেছিল অসুস্থতার কারণে হয়তো বা এই হঠাৎ পরিবর্তন। কিন্তু সেই চায়ে কয়েক চুমুক দিতেই চোখের পাতা ভারী হয়ে এসেছিল তার। তারপর আর কিছু মনে নেই। চোখ মেলতেই নিজেকে আবিষ্কার করে এই চেয়ারে, আর ঠিক সামনে দেখতে পায় মৃত্যু যন্ত্রণায় কাতরানো ফারদিনকে। নাজার হতভম্ব হয়ে এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ভয়ে বিস্ময় তার শরীর থরথর করে কাঁপছে। ঘরে তাদের পাশে দাঁড়িয়ে আছে বিবিজান, তৌসির আর নাজেম চাচা। ফারদিন দাঁতে দাঁত চেপে বসে আছে। তীব্র যন্ত্রণায় তার চোয়াল শক্ত হয়ে গেছে। চোখ দুটোর কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চিৎকার করার শক্তি বা ইচ্ছে দুটোই হয়তো সে হারিয়েছে। হাতের স্নায়ুগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম, অথচ সে শুধু পশুর মতো গোংড়াচ্ছে। সে জানে চিৎকার করে লাভ নেই। নিজের কৃতকর্মের ফল আজ তাকে পেতেই হবে। আজ তার মৃত্যু নিশ্চিত। আর সেই ভয়ানক সত্যটা মেনে নিতেই সে যন্ত্রণার সাগরে ডুব দিয়েছে। নাজার আর স্থির থাকতে পারল না। তোতলানো গলায় অবিশ্বাসের স্বরে সে প্রশ্ন ছুড়ল, আমি এখানে কি করে এলাম তৌসির? এসব কি হচ্ছে? ওনার কি হয়েছে? নাজারের প্রশ্নে ঘরে স্থবিত ভাঙে। বিবিজান ধীর ভঙ্গিতে তৌসির দিকে তাকায়, ওকে কথা বলার অনুমতি দেন। তৌসির কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ক্রোধ হাসি। নাজারের চোখের দিকে সরাসরি তাকিয়ে সে শান্ত গলায় বলে, আমরা নিয়ে এসেছি জ্ঞান শূন্য করে। নাজার বিস্ময় থ হয়ে রয়। কি হয়েছে, কেন হচ্ছে, বা সামনে কি হতে চলেছে, এসব ভাবার শক্তি তার লোপ পেয়েছে। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে চারদিকে। কোনো মতে বিড়বিড় করে আওড়ায়, কিন্তু কেন? নাজারের প্রশ্নের উত্তরে বিবিজানের ঠোঁটে ঝোলায় এক রহস্যময় কুটিল হাসি। তিনি নির্বিকার ভঙ্গিতে বলেন, একটা শুটিং তোরে দেয়া কর্ম বললেই তো আনছি। অনাসেম মাল দে। বিবিজানের হুকুম পাওয়া মাত্রই নাজিম চাচা পকেট থেকে একটি ভারী পিস্তল আর চকচকে ধারালো একটা ছুরি বের করে বিবিজানের হাতে তুলে দেন। অস্ত্রের ঝনঝনানি শব্দে নাজারের বুকের ভেতরটা কেঁপে ওঠে।
তার হাত পা বরফের মতো শীতল হয়ে আসছে। নিজেকে এক মুহূর্তে পৃথিবীর সব থেকে বোকা আর অসহায় প্রাণী মনে হচ্ছে তার। কেন জানি নাজার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তাকে এখানে আনার পিছনে এক ভয়ঙ্কর উদ্দেশ্য কাজ করছে। নাজার অসহায় চোখে তৌসির দিকে তাকায় আর কাপা গলায় জিজ্ঞেস করে, কি করছেন তৌসির? আমাকে কি আপনারা মেরে ফেলতে এনেছেন? নাজারের প্রশ্নে তৌসির শব্দ করে হেসে ফেলে। এই হাসির কোনো উচ্ছ্বাস নেই, যা আছে তা পৈশাচিক আনন্দ। সে ধীর পায়ে নাজারের কাছে এগিয়ে এসে ফিসফিস করে, আমার কালনাগিনী, তুমি মরবা কেন? তুমি তো মারবা। তৌসির মুখে কালনাগিনী সম্বোধন আর অদ্ভুত কথাটা শুনে নাজার বিস্ময় আকাশ ছুঁয়ে যায়। প্রচণ্ড রাগ হলো তার, কিন্তু এই মৃত্যুপুরীতে দাঁড়িয়ে রাগ দেখানোর মানে নিজেকে বিপদে ফেলা। তাই নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রেখে ও পাল্টা প্রশ্ন ছড়ে, মারবো মানে কাকে মারবো আমি? এই প্রশ্ন করতেই বিবিজান সশব্দে পিস্তল আর ছুরিটা টেবিলের ওপরে নাজার ঠিক সামনে রাখেন। তারপর ঘৃণামাখা চোখে যন্ত্রণায় কাতরাতে থাকা ফারদিনের দিকে তাকিয়ে নাজাকে উদ্দেশ্য করে বলেন, এই মাগের পুত্রে মারবি? নে মার, তোর যেটা পছন্দ দিয়া সেটা তুইলে নে। যন্ত্র পছন্দ না হইলে পাল্টাইয়া দিমু। নাজার মাথার ওপর দিয়ে সবগুলো যাচ্ছে। সে ফ্যাল করে তাকিয়ে থাকে। ফারদিন তো এদের লোক ছিল, এদের হয়ে তো কাজ করতো। তবে আজ কেন এই নির্মমতার শিকার ফারদিন হলো? আর কেনই বা নাজারকে দিয়ে তারা মারতে হবে? সমীকরণে কিছুই মিলছে না। নাজার সমীকরণ মিলাতে পারছে না। নাজার স্থির দাঁড়িয়ে রয়। নাজারকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তো সেই ধৈর্য চুক্তি ঘটে। সে প্রচণ্ড ধমক দিয়ে বলে, এই মাগি, বিবিজান কি কইল তার কানে যায় না? মারেই বাইসদ্রে, ওরে চাক্কু দিয়া ইফর ওফর কইরা দেওয়ার বুকখা না। তৌসির মুখে এমন গালি আর হিংস্র ধমক নাজার কল্পনাতেও ছিল না। আতঙ্কে অবিশ্বাস আর স্নায়ু চাপে নাজার চিৎকার করে বলে দেয়, কেন মারবো আমি? আমি পারবো না, আমি কাউকে খুন করতে পারবো না। নাজার আর্তনাদ শুনে বিবিজান তার দিকে রুক্ষ দৃষ্টিতে তাকান, সাথে ওনার কণ্ঠে ঝরে পড়ে চরম বিরক্তি আর ঘৃণা। এই মাগি, গলা নিছে না মা? বিবিজানের ধমকে নাজার স্থবিত হয়ে যায়। নাজারের ঠোঁটমুট শুকিয়ে কাঠ। সে শেষ ভরসা হিসেবে তৌসিরের দিকে তাকায়। তৌসিরের চোখে যখন বিন্দুমাত্র মায়া অবশিষ্ট থাকে এই ভরসায়। আহত ভাঙা গলায় বিনিরয় করে নাজার বলে, তৌসির, আমাকে দিয়ে বাপ করাইয়েন না, দোহাই লাগে, আমি পারবো না। নাজার আকুতি তৌসিরের মন গলে না, বরং সে কটাক্ষ ভরা অট্টহাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বাঁকা চোখে তাকিয়ে বলে, কেন তুই পারবি না কেন? গাদারিতে তো ওস্তাদ তুই, তাহলে খুন করতে পারবি না কেন আমার কালনাগিনী? তৌসির মুখে আবারও কালনাগিনী সম্বোধন শুনে নাজার নিশ্চিত হয় তার ধারণা ভুল ছিল। তৌসিরকে সে যতটা সহজ ভেবেছিল সে আসলে ততটা জটিল। এক ঘৃণ্য মুখোশধারী পিচা সেই তৌসির শিকদার। ওর বাবার কথাই আজ সত্যি হলো। নীরব অতিরিক্ত আবেগে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ভয়ে নাজারের হাতে আঙুলগুলো ঝিরঝির করে কাঁপছে। কপালে জমে আছে বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম। পায়ের পাতা মেঝের সাথে সেটে গেছে। নাজার শক্তি আর নেই। এমন সময় হঠাৎ তৌসির টেবিলের নিচ থেকে চকচকে একটা ছোট কুড়াল বের করে। নাজার বড় বড় চোখ দিয়ে সেদিকে তাকায়। চোখের পলক ফেলার আগেই তৌসির প্রচণ্ড ক্রোধ ফারদিনের টেবিলের ওপর রাখা হাতের ওপর এটি দিয়ে একটা কোপ বসিয়ে দেয়। আহ! ফারদিন গগনবিদারী চিৎকার করে কাঁপিয়ে ওঠে ঘর। কোপের তোড়ে ফারদিনের হাতের 4টি আঙুল চারিদিকে ছিটকে পড়ে। একটা কাটা আঙুল ছিটকে এসে লাগে নাজারের কপালে। তারপর সেটা গড়িয়ে পড়ল নিচে। রক্তের ফিনকি ছুটে নাজারের কপাল আর জামা ভিজিয়ে দেয়। নাজার চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হয় না। ভয়ে ও একটিবার সিটিয়ে গেছে। তার চোখের সামনে বরাবর ভাসছে এই ভয়াবহ দৃশ্য। এক কোপে আঙুলগুলো বিচ্ছিন্ন। ফারদিনের হাতে কাটার জায়গা থেকে নলের মতো রক্ত বের হচ্ছে। যন্ত্রণায় ফারদিনের জিহ্বা বেরিয়ে এসেছে। ও পশুর মতো গোংড়াচ্ছে। মেঝের উপরে পড়ে আছে তার খণ্ডবিখণ্ড আঙুলগুলো। মৃত্যুসজ্জার চেয়েও
ভয়ঙ্কর এই দৃশ্য। নাজারকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির কুড়ালটা একপাশে ছুঁড়ে ফেলে দেয়। এরপর কোমর থেকে নিজের পিস্তলটা বের করে সোজা নাজারের দিকে তাক করে। সাক্ষাৎ যমদূতের হুকুমের মতো করে হুকুম করে, হয় তুই ওরে গুলি কইরা মার, নয়তো তুই মর। নাজার কাঁপা কাঁপা চোখে ঘৃণা নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আমি আমি খুন করতে পারবো না, আমাকে আমাকে মেরে ফেলুন। তৌসিরের ধৈর্য সীমানা শেষ হয়ে যায়। ও আবারও হুঙ্কার দেয়, টেবিল থেকে পিস্তল হাতে নে আর ওকে মার। আমি পারবো না। মাগি, ইমোশনাল দেখাইস না, মারো রে। আমি মারতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। নাজার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা গুলির শব্দ হয়। তৌসির নাজার পায়ের একদম কাছে মেঝেতে গুলি ছুঁড়েছে। আগুনের ফুলকি আর বারুদের গন্ধ নাজার ভয়ে চিৎকার দিয়ে ওঠে, না, আমাকে মারবেন না, আমি আমি মারবো। তৌসির জানে নাজারের দুর্বলতা কোথায়। নাজারের দুর্বলতা তার নিজের জীবনের মৃত্যুর ভয়। এই ভয় দেখিয়ে ওকে যা খুশি তাই করানো সম্ভব। নাজার বড়ই স্বার্থপর, সে বড়ই স্বার্থপর নিজের প্রাণ বাঁচাতে। সে সব করতে প্রস্তুত। আর এই দুর্বলতার সুযোগ নিবে এখন তৌসির সারা জীবন। বিবিজান নাজারে কাপা হাতে পিস্তল ধরিয়ে দিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। তৌসির পিছনে যেতে যেতে নিজের পিস্তল তাক করে রাখে নাজারের দিকে আর বলে, মাইঙ্গের নাতি, 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ডের ভিতরে তুই যদি ট্রিগার না চাপিস, তোরে আমি মারবো, তারপর এই জানোয়ারটাকেও মারবো। নাজারের চোখের সামনে পৃথিবীটা দুলছে। তৌসি তাকে এত বড় শাস্তি দিল, এত ভয়াবহ পরীক্ষা। সে কাঁপা কাঁপা হাতে ফারদিনের দিকে পিস্তল তাক করে। ফারদিন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উচ্চারণ করে, আমাকে ছেড়ে দাও মেয়র সাহেব, আমি এমন আর করবো না, মাফ করে দাও। তৌসির পৈচাসে ঘেঁষে দিয়ে বলে, করবি না কেন, কর, আরে বেশি করিস, কবরে গিয়ে করিস। নাজার কিছুতেই গুলি চালাতে পারছে না। সে বিশ্বাসঘাতকতা হতে পারে, কিন্তু খুনি তো নয়। তার স্বভাব বজ্রতার সত্তায় খুনির অস্তিত্ব নেই। ভেতর থেকে কান্না দলা পাকিয়ে আসছে ওর। দেরি দেখে তৌসিরের ধৈর্যবাদ ভেঙে যায়। সে তিক্ত স্বরে বলে, ও সিনাল, কলিজায় এত ডর, দাঁড়া, বের করতেছি তোর কলিজার ডর। বলি তৌসির নাজারের দিকে পিস্তল তাক করে তার পিছনে দেওয়ালে আর একটা গুলি করে। গুলিটার শব্দে কানের পাশ দিয়ে যেতেই নাজার ভয়ে ভাবে তাকে বুঝে গুলি করা হয়েছে। ভয় চোটে সম্মতি হারিয়ে সে চোখ বন্ধ করে পরপর 3টা ট্রিগার চাপ দেয়। আর সাথে সাথে গ্রুম 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 করে 3টা বুলেট বিঁধে গিয়েছে ফারদিনের বুকে। ফারদিনের শরীরটা একবার ঝাঁকুনি দিয়ে এলিয়ে পড়ে। সব শেষ, সে পাড়ি দেয় না ফেরার দেশে। নাজার নিজের হাতে করা খুনের দিকে তাকিয়ে থাকে, চোখের পাতা না বোঝে। ফারদিনের বুক চুইয়ে বের হচ্ছে লাল রক্ত। না, এ রক্ত না, এ তো লাল অশ্রু গড়িয়ে পড়ছে। নাজারের হাত পা অবশ হয়ে যায়। হাত থেকে পিস্তলটা খসে পড়ে মাটিতে। সে নিজের মুখে হাত চেপে ধরে 2 কদম পিছিয়ে ফুঁপিয়ে কেঁদে দেয়। ঠিক তখন বিবিজান নাজেম চাচার হাত থেকে ফোনটা নিয়ে নাজার সামনে ধরেন। ফোনের স্ক্রিনে চলছে একটা সিসিটিভি ফুটেজ। এই একটু আগের মুহূর্তের ভিডিও, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলে এমনভাবে সেট করা হয়েছে যেখানে তৌসির বা বিবিজান কাউকে দেখা যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে নাজার পিস্তল হাতে নির্দয়ভাবে ফারদিনকে গুলি করছে। দৃশ্যটা দেখে নাজার শিউরে ওঠে। সে ফ্যালফ্যাল করে বিবিজানের দিকে তাকায়। বিবিজান মুখে তখন শয়তানি হাসি এনে চিবিয়ে চিবিয়ে বলে, আর গাদ্দারি চিন্তা করলে বিজয় ফাঁসবি। এই ফুটেজ পুলিশ মিডিয়া সবার হাতে যাবে। শিরোনাম থাকবে কি জানিস? স্বামীর সাথে গাদ্দারি করছিল এক তরুণী, আর সেটা ইনভেস্টিগেশন করে বের করছে পুলিশ অফিসার ফারদিন তার নিজের বাপ চাচার সাথে মিল্লা অফিসারকে খুন করে দেয়। বুঝলি মাইগি? নাজা সব শুনে ঠিক, কিন্তু ওর যে কথা বলার শক্তি নেই। ওর কলিজাখানা যে ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে কয়েক খণ্ড রূপ হয়েছে। তৌসির তার সাথে এমন গেম খেলেছে, যাকে সে আপন ভেবেছিল, সে তাকে এভাবে ফাঁসালো। নাজার কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে, আমার সাথে এমন কেন করলেন? বিবিজান এবার এগিয়ে এসে নাজার পাশে দাঁড়ান।
পরম আদরে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলেন, নাটক করিস না, আমি সব জানি। তোর কি মনে হয় আমার নাতি আমার তৌসির আমার থেকে কিছু লুকাইবে? তুই তো মাত্র 2 দিন হয়েছে আইসস, তোর প্রতি এত প্রেম দেখাইব? মনে রাখিস, এই নূরজাহানের অনুমতি ছাড়া শিকদা বাড়িতে একটা পোকাও মারে না। বলি হঠাৎ বিবিজান নাজারের চুলের মুঠি শক্ত করে ধরেন। হাঁচকা টানে নাজের মাথাটা পেছনে হেলে যায়। ব্যথায় চোখ বুজে কপালে কুচকে আয়তনাদ করে ওঠে নাজার। ওহ, ব্যথা! তৌসির নাজারের আয়তনাদ শুনে 2 কদম এগিয়ে এসে বিবিজানের চোখের দিকে ইশারা করে ওকে আঘাত না করতে। বিবিজান তার এই দরদে দেখে নাজারের চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে তৌসিরের দিকে নাজারকে ছুঁড়ে মারেন আর বলেন, কি পাইছিস এই গাদ্দার মাগির মাঝে? তোর এত দর্দ সাউয়া উতলাইয়ে পড়ে। ধাক্কা খেয়ে নাজার চলে এসে তৌসির বুকে আছড়ে পড়ে। তৌসিরের সাথে সাথে 2 হাতে আগলে নেয় নাজারকে। নাজার মুখ তুলে ছলছল চোখে তৌসিরের দিকে তাকায়। আহত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এমনটা করতে পারলেন তৌসির? আমি স্বপ্নেও ভাবিনি এমন করবেন আপনি। নাজার এই প্রশ্নে তৌসির নাজারের চোখে চোখ রেখে নাজারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিকৃত হেসে বলে, আমি 420 সম্ভবযোগ্য সবই আমি করতে পারি। এরপর একটু থেমে আবার বলে, তোর কি মনে হয় তোর এই লবণীয় রূপসাজ দেখা আমি গইলা গিয়া সব বইলা যামু? তোর মতো এমন শতরূপ মাগিয়ে আমি দেহ ব্যবসা করি, বুঝলি? তুই ছোটবেলা তোর স্নেহ করতাম, কিন্তু তুই তো গাদ্দার, খালি গাদ্দারিনি করতে পারস আমার লাগে। না যায় তৌসির কথা স্থাপিত হয়ে যায়। ওর হৃৎপিণ্ডখানা খান খান হয়ে যাচ্ছে। এক দৃষ্টিতে সে তৌসির দিকে চেয়ে রয়। তৌসির তার তাকানো দেখে হাসতে হাসতে আবার বলে, শুনে রাখ, আমি ওই পুরুষদের কাতারে পড়ি না যারা রানীর রূপে ডুববে নিজের সত্তা বইলা যায়। নিজের রূপ দিয়ে আমারে কাউন্টার করতে পারবি না, জীবনেও পারবি না, এই আশা সাইরা দে। এটা বলেই তৌসির একটা রুমাল বের করে নাজারের মুখে চেপে ধরে। সাথে সাথে নাজার জ্ঞান হারিয়ে ফেলে। তৌসির রুমালটা ফেলে দিয়ে নাজারকে বুকে জড়িয়ে ধরে। বিবিজান এটা দেখে বিরক্ত হয়ে বলেন, এই গাদ্দার মাগরে মার নয়তো স্যার ওদের ক্ষয় করে দিব। তৌসির বিবিজানের মুখের দিকে তাকায়, তারপর ক্ষীণ হেসে অচেতন নাজারকে আবারও শক্ত করে নিজের বক্ষে চেপে ধরে তাচ্ছিল্য হাসি টেনে বলে, আমি জানি ও খারাপ, ও গাদ্দার, কিন্তু কি আর করার আছে আমার? বউ তো আমারই তো। খারাপ হইলেও আমার, ভালো হইলেও আমার। আমার তো আমারই, আমি ওরে না ছাড়তে পারমু না মারতে পারমু। ব্যথা হয় বড্ড বুকে যখন ও আঘাত পায়। এ বলেই নাজাকে তৌসির কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। বিবি যেন বের হন। হওয়ার আগে নাজিম চাচাকে বললেন, ওর কিডনি বের করিস? নাজিম চাচা উত্তর দেন, আচ্ছা। তৌসির নাজারকে সাবধানে বাড়িতে নিয়ে এসে এবং সরাসরি নিজেদের শোবার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। নাজারের কপালে হাত ও জামায় থেকে রক্ত লেগেছিল তা একটি ভেজা তোয়ালে দিয়ে মুছিয়ে দেয়। যদিও সে চাইছে নাজারের পোশাক বদলে দিতে পারত, কিন্তু সে তা করল না, কারণ নাজারের জ্ঞান নেই বলে তার অনিচ্ছায় তার শরীর দেখা বা পোশাক পাল্টে দেওয়ার তৌসির সঠিক মনে করল না। তাই শুধু রক্তের দাগ মুছে দেওয়ার কাজটি করল। নাজারকে যে ওষুধ দিয়ে জ্ঞানশূন্য করেছিল সেটির প্রভাব 3 ঘন্টার বেশি সময় ধরে থাকবে, তাই নাজার আরও কিছুক্ষণ জ্ঞানশূন্য অবস্থাতেই থাকুক। নাজারে পরিচর্যার পর তৌসির নিজের হাত মুখ ধুয়ে মুছে নেয়। তার হাতে রক্ত লেগেছিল। তৌসির ঠিক করেছে এখন আর গোসল করবে না, সোজা চলে যাবে খেতে। এখন অগ্রহায়ণ মাস, চারদিকে ধান কাটার ধুম পড়েছে। তবে তৌসিরের বাড়ির নিয়ম একটু আলাদা। ধান কাটার মৌসুমে তারা খুব একটা বাইরের লোক বা মজুর লাগায় না, বাড়ির পুরুষেরা হাতে হাত লাগিয়ে ফসল ঘরে তোলে। তৌসির নিজেও মন প্রাণে একজন কৃষক, তাই সুযোগ পেলেই সে ক্ষেতের কাজে মন দেয়। এর পেছনে বড় একটা হিসাব আছে। বর্তমানে একজন মজুর খাটাতে গেলে দিনে অন্তত 800 টাকা গুনতে হয়। তৌসিরের মতে অন্যের হাতে টাকা তুলে দেওয়ার চেয়ে নিজের কাজ নিজে করেই সে টাকাটা বাঁচানো বুদ্ধিমানের কাজ। তাই নিজে খেতে নিজেই কৃষির কাজ করে সে। তৌসিরের জীবনের যে বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো মৃত্যুব্যয়ী হওয়ার এবং ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। তালুকদার বাড়ির দিক।
তালুকদার বাড়ির বিশাল অট্টালিকার আছে ভুতুড়ে নিস্তব্ধতা মোড়। এক অদৃশ্য কালো ছায়া নেমে এসেছে পরিবারটির ওপরে। ইকরাবের ছোট বোন ইয়ারাকে জিনে ধরেছে। ইয়ারার বয়স সদ্য 14 পেরিয়েছে। বয়ঃসন্ধি চূড়ান্ত এখনও তার চোখে মুখে আছে, কিন্তু গত কয়েকদিন ধরে সে আর সেই আগের ইয়ারা নেই। তার আচরণ এসেছে অমানবিক পরিবর্তন, দৃষ্টিতে হিংস্রতা। বুঝতে বাকি রইল না কোন অশরীরী শক্তি বা জিন ভর করেছে তার উপর। বাড়ির বড় ঘরটিতে থমথমে পরিবেশ এখন। আহত ইয়ারা বসে আছে, আতর আর লোবানের ধোঁয়া আচ্ছন্ন হয়েছে চারপাশে। মাঝখানে বসে আছে ইয়ারা, তাকে ঘিরে বসে আছে বাড়ির মুরব্বীরা এবং ইকরাব। সামনে বসে দোয়া পড়ছেন একজন অভিজ্ঞ হুজুর। তিনি জিন চালান দিয়ে কথা বলার চেষ্টা করছেন। ইয়ারার শরীরটার মাঝে মাঝে ধনুকের মতো বেঁকে যাচ্ছে, মুখ দিয়ে বের হচ্ছে অমানসিক সব গর্জন। হুজুর কড়া গলায় প্রশ্ন করলেন, কে তুই? কেন এই মাসুম মেয়েটার ক্ষতি করেছিস? কি চাস তোরা? হঠাৎ ইয়ারার ছটফটানি থেমে যায়। সে স্থির দৃষ্টিতে হুজুরের দিকে তাকায়, তবে এই দৃষ্টি কোনো 14 বছরের কিশোরীর নয়, 1000 বছরের পূর্ণ কোনো হিংস্রতার সত্তা। ঘরদোর কাঁপিয়ে হু হু করে হেসে ওঠে সে। এই হাসিতে রক্ত হিম করা এক বিবাসীও রয়েছে। কর্কশ ভরা এক পুরুষালী কণ্ঠে ইয়ারার মুখ দিয়ে কথা বলতে শুরু করে সেই সত্তা। আমি তো ওর কাছে আসতে চাইনি, ওই তো আমাকে ডেকে এনেছে, নিজের কাছে টেনে নিয়েছে। উপস্থিত সবাই একটু ভয় পান, যদিও এগুলো নতুন কিছু না। জিন বলতে থাকে তার ভয়ঙ্কর অভিযোগের ফিরিস্তি। ও যখন গোসলখানায় যায়, লজ্জা শরমের মাথা খেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করে। শুধু তাই না, অশ্লীল সব গান গায়। সেই সুর আর তার নগ্ন শরীর আমাকে চুম্বকের মতো আকর্ষণ করেছে। আমি থাকতে পারিনি দূরে। এতটুকু বলে থেমে আবার বিভৎস হাসি দিয়ে গলার স্বর নরম আর ফিসফিস করে বলে, ও তো পবিত্র না, নিজের ধতুস্রাবের রক্ত ভেজা কাপড়গুলো না ধুয়ে বাথরুমে জমিয়ে রাখে। সেই রক্তের গন্ধে আমি মাতাল হই, আনন্দ পাই। সে গন্ধে পাগল হয়ে আমি ওর ঘাড়ে চেপেছি। ইকরাবের বাবা মা লজ্জায় আর ভয়ে মাটিতে মিশে যাচ্ছেন, কিন্তু জিন থামে না। সে একে একে ইয়ারার অসতর্ক জীবনযাপনের কথা বলতে লাগে। রাতে যখন সে ঘুমায়, তার শরীরে ঠিকমতো কাপড় থাকে না, অর্ধ উলঙ্গ হয়ে শোয়। এই সুযোগে আমি তার আরও কাছে আসার সাহস পেয়েছি। সে অতিরিক্ত সুগন্ধি মাখে, ওই তীব্র ঘ্রাণ আমার মতো সত্তাকে পাগল করে দেয়। সারাক্ষণ সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। নিজের রূপ নিয়ে এই বাড়াবাড়ি আমার সহ্য হয় না, তাই আমি তাকে ধরেছি। আর তার এই লম্বা চুল, সে সবসময় চুলগুলো খোলা রাখে, বাতাসে উড়িয়ে হাঁটে। খোলা চুলের ওই দোলানে আমি বাধা পড়েছি। হঠাৎ ইকরাবের দিকে তাকিয়ে জিনটি বলে, তুই কি খেয়াল করিসনি? সূর্য ডোবার সময়, ঠিক মাগরিবের আজানের সময় ও চুলগুলো খুলে বারান্দা ছাদে হাঁটত। ও জানে না এই সময়টা আমাদের বিচরণের সময়? খোলা আকাশে তাকিয়ে খোলা কালো চুল যখন বাতাসে ওড়ে, তখন জিনের বাদশা হলেও নিজেকে আটকে রাখতে পারে না। আমি তো সাধারণ একটা জিন মাত্র, ওর চুলের ফাঁদে আমি আটকে পড়েছি। এবার জিনটি ইকরাবের বাবার দিকে আঙ্গুল তাক করে হুঙ্কার দিয়ে বলে, ও নামাজ পড়ে না, শরীরে কোনো হিসাব নেই, সুরক্ষা নেই। ও এক খোলা দরজা, আমি সেই দরজা দিয়ে ঢুকেছি। এখন আমাকে বের করা এত সহজ হবে না। ও আমার, শুধুমাত্র আমার। আমি ওর সাথে অজস্রবার মিলিত হয়েছি। আমি ওকে নিয়ে খুব শীঘ্রই নিয়ে যাব। সবশেষে জিনটি হুঙ্কার দিয়ে বলে ওঠে, ও নিজেই নিজের বিপদ ডেকে এনেছে, এখন আমাকে তাড়ানোর সাধ্য কারও নেই। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। সবাই একসাথে তেলাওয়াত শুরু করে দেয়। তেলাওয়াত শুরু করতেই ইয়ারার মুখ দিয়ে গোগরানির মতো শব্দ বের হয়। তারপর সে জ্ঞান হারায়। ভাই, তোমরা কারা কারা এই ইয়ারার মতো কাজকর্ম করো, সাবধান কিন্তু। আর এইসব কিন্তু সত্যিই হয়, বুঝছো? আমার সাথে এরকম সিমটম আছে, বাট এতটা গভীর না। যাই হোক, সাবধানে থাইকো আর এই ধরনের কাজকর্ম থেকে সবাই বিরত থাইকো।